আমি তোমাদের বসে দেখি 18.3 অধ্যায়ের 9 থেকে বাকি অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 9 দাগের অঙ্ক, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তাহলে এখানে দেখো তোমাদের কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে এই সংখ্যাগুলোর কি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর আমরা যদি বর্গমূল করি আমরা কি পাবো, একটি কি নির্দিষ্ট সংখ্যা পাবো এবং ওই নির্দিষ্ট সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হবে, নির্দিষ্ট হবে। তাহলে এখানে প্রথমে কত রয়েছে দেখো, 784 রয়েছে। তাহলে 784 যদি বর্গমূল করা হয় তাহলে বর্গমূল কত হবে, 28 হবে। তাহলে 28 একটি নির্দিষ্ট সংখ্যা যাবে, কিন্তু আমরা 784 বর্গমূল করলে আমরা অন্য কোনো কিন্তু সংখ্যা পাবো না, আমরা কতই পাবো, 28ই পাবো, একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। এবং 28-এর এই যে 28 কি বর্গমূল, তাহলে 28 কি বর্গমূল, তাহলে 28-এর এককের ঘরের অঙ্ক কত, 8। তাহলে এখানে আমরা 784 বর্গমূল করলে আমরা একটা কি নির্দিষ্ট সংখ্যা পাবো এবং ওই নির্দিষ্ট সংখ্যার এককের ঘরের অঙ্ক কত হবে, নির্দিষ্ট হবে। তাহলে 784 বর্গমূল করলে কত হবে, 28 হবে এবং 28 কি নির্দিষ্ট এবং 28-এর এককের ঘরের অঙ্ক কত হবে, 8 হবে। কিন্তু এখানে আমাদের কি বলেছে, কিন্তু আমরা এখানে কি বর্গমূল নির্ণয় করব না, তাহলে এখানে নির্দিষ্ট অঙ্ক কত সেটা আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু কি কি হতে পারে তা আমরা কিন্তু বলে দিতে পারি। তাহলে কিভাবে বলবে তোমরা সেটা নিয়ে তোমাদের 212 এবং 213 নম্বর পৃষ্ঠায় তোমাদের দেওয়া রয়েছে। এই দুটো পৃষ্ঠা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ভিডিওটি দেখতে চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আমি তোমাদের আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম। তাহলে এখানে আমরা যদি এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করি তাহলে কত হবে, তাহলে বর্গ কাকে বলে, তাহলে কোনো নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই নির্দিষ্ট সংখ্যা কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে শূন্যর বর্গ কত হবে, তাহলে শূন্যকে আমরা কি করব, সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে শূন্যকে শূন্য দিয়ে গুণ করব, তাহলে শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে, শূন্য হবে। তাহলে একের বর্গ কত হবে, তাহলে কোনো নির্দিষ্ট সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাই তাকে কি বলা হয়, ওই নির্দিষ্ট সংখ্যার কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে একের বর্গ কত হবে, তাহলে 1 গুণিত কত 1, তাহলে কত হবে 1 একে 1। তাহলে 2 এর বর্গ কত হবে, তাহলে 2 কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4। 3 এর বর্গ কত হবে, তাহলে 3 কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 তিরিকে 9। 4 এর বর্গ, তাহলে 4 কে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 4 চারে 16। 5 এর বর্গ কত, তাহলে 5 কে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5 কত 25। 6 এর বর্গ কত হবে, তাহলে 6 কে 6 দিয়ে গুণ করব, তাহলে 6 6 36। 7 এর বর্গ, তাহলে 7 কে 7 দিয়ে গুণ করব, 7 7 49। 8 এর বর্গ, তাহলে 8 কে 8 দিয়ে গুণ করব, 8 8 64। 9 এর বর্গ কত হবে, তাহলে 9 কে 9 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে 81 হবে। তাহলে এখানে দেখো 0 থেকে 9 এর বর্গ কোনগুলো হবে, তাহলে এই ধারের সংখ্যাগুলো কি হবে, বর্গ হবে। তাহলে এখানে আমি সেই জন্য লিখে দিচ্ছি কি, তাহলে এইগুলো কি হবে আমাদের বর্গ সংখ্যা। তাহলে এখানে 0 এর বর্গ কত 0, 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9। তাহলে এগুলো কি বর্গ সংখ্যা। তাহলে এই বর্গ সংখ্যার বর্গমূল কোনগুলো হবে, এই বাম দিকের অঙ্কগুলো কি হবে আমাদের বর্গমূল হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি বর্গমূল, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ সংখ্যা, এটা হচ্ছে কি বর্গমূল। তাহলে এখানে দেখো এই যে 0 থেকে 9 পর্যন্ত এদেরকে আমরা কি বলি, অঙ্ক বলি। তাহলে তোমরা যে কোনো সংখ্যা তৈরি করতে হলে এখানে যে 0 থেকে 9 পর্যন্ত 10টি যে অঙ্ক রয়েছে এই 10টি অঙ্ক দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। এখানে আমি ছোট দুটি মানে ছোট সংখ্যা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে আমি 13 লিখলাম, ঠিক আছে। তাহলে 13 কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে 13 বর্গ কত হবে, তাহলে 13 কে আমরা 13 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে দেখো, 3 তিরিকে কত 9 আর 3 একে 3, তারপরে 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 3 3, 1 একে 1, তাহলে কত হচ্ছে 9 আর এখানে 6 1, তাহলে কত হচ্ছে 169। তাহলে 13-র এককের ঘরের অঙ্ক কত রয়েছে, 3 রয়েছে। আমরা যদি এককের ঘরের অঙ্ক 3 রেখে আর একটি সংখ্যা লিখি তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 23 লিখতে পারি। তোমরা 33 43 53 এভাবে তোমরা লিখতে পারো। তাহলে 23 এর বর্গ কত হবে, তাহলে আমরা 23 কে 23 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 3 তিরিকে 9, 3 দুগুণে 6 আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 3 6 হবে আর 2 দুগুণে কত 4, তাহলে যোগ করলে কত হবে
9 6 6 12 2 হাতে থাকলো 1 4 একে 5, তাহলে কত হচ্ছে 529। ঠিক আছে, তাহলে এখানে 13 এর বর্গ কত 169, 23 এর বর্গ কত 529। তাহলে এখানে 169 এর বর্গমূল কত হবে 13 হবে, আর 529 এর বর্গমূল কত হবে 23 হবে। তাহলে এখানে দেখো এই বর্গ সংখ্যার এককের ঘরে কত রয়েছে 9 রয়েছে, তাহলে 9 থাকলে বর্গমূলের এককের ঘরে কত হচ্ছে 3 হচ্ছে। এখানে আমি আরেকটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি, 17 লিখলাম, তাহলে 17 এর বর্গ কত হবে, তাহলে 17 কে 17 দিয়ে গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 7 7 49 এর 9, 7 একে 7 হাতে 4, তাহলে 7 4 কত 11, 1 দিয়ে গুণ করলে কত হবে 7 আর 1 হবে, তাহলে যোগ করলে কত হবে 9, 7 একে 8 আর 1 1 2, তাহলে 289। তাহলে এখানে 17 এর বর্গ কত 289, তাহলে 289 এর বর্গমূল কত হবে 17 হবে। তাহলে এখানে দেখো এই বর্গ সংখ্যার এককের ঘরে কত রয়েছে 9 রয়েছে, তাহলে 9 থাকলে আমাদের বর্গমূলের এককের ঘরে কত হতে পারে 7 হতে পারে। তাহলে এখানে দেখো এখানে 9 থাকলে 3 হচ্ছে, এখানে 9 থাকলে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে আমাদের বর্গ সংখ্যার এককের ঘরে 9 থাকলে আমাদের বর্গমূলের এককের ঘরের সংখ্যা কত অঙ্ক কত হতে পারে 3 হতে পারে, 7 হতে পারে। আমি এককের ঘরের অঙ্ক 3 নিয়ে দেখিয়েছি, তোমরা অন্য কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো। তাহলে এখানে আমি 2 অঙ্কের সংখ্যা নিয়েছি, তোমরা যদি 3 অঙ্ক বা 4 অঙ্কের যে কোনো সংখ্যা নিতে পারো। আমি একটি সংখ্যা লিখলাম কত 4253 লিখলাম। ঠিক আছে, তাহলে 4253 আমরা যদি বর্গ করি কি লিখবো, তাহলে আবার কি 4253 কে আমরা আমাদের কি করতে হবে গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো আমরা প্রথমে কি করব 3 তিরিকে 9 লিখবো। তাহলে এখানে দেখো গুণ করলে আমাদের যে 3 তিরিকে 9 হচ্ছে, তাহলে এই 9টা কি থাকবে আমাদের যে বর্গ যে সংখ্যাটা পাবো সেই বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে 9 থাকবে। তাহলে এখানে আমরা যত অঙ্কের সংখ্যা নেই না কেন তার এককের ঘরে যদি 3 থাকে, তাহলে আমরা যে বর্গ সংখ্যাটা পাবো সেই সংখ্যার এককের ঘরে কত হবে 9 থাকবে। তাহলে 9 থাকলে আমাদের আমাদের বর্গমূল যে সংখ্যাটা হবে সেই সংখ্যার এককের ঘরে কি হতে পারে 3 হতে পারে, 7 হতে পারে। এটা দেখো আমি ছকেই লিখেছি। তাহলে এখানে দেখো আমাদের যদি 9 থাকে, দেখো এখানে 9 এখানে 9 এখানেও কত 9, তাহলে এখানে দেখো আমাদের বর্গ সংখ্যার ঘরে এখানে 9 আছে এখানে 9 আছে, তাহলে এখানে 9 থাকলে আমাদের বর্গমূল কত হচ্ছে দেখো 3 হচ্ছে, এখানে দেখো 7 7 49, তাহলে 7 হচ্ছে। তাহলে 9 থাকলে আমাদের কত থাকবে মানে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে 3 হবে, আর কি হবে আমাদের 7 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের প্রথম সংখ্যা কত রয়েছে 784 রয়েছে। তাহলে এখানে দেখো এটা কি বর্গ সংখ্যা, মানে এটা কি পূর্ণবর্গ একটি সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এককের ঘরে কত রয়েছে 4 রয়েছে, তাহলে 4 থাকলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে আমি ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে, তাহলে এখানে দেখো আমাদের 4 কোথায় আছে, এখানে 4 আছে, 2 দুগুণে কি হয় 4 হয়, আর এখানে দেখো 4 4 কত হয় 64 হয়। তাহলে এখানে কত 8 হবে। তাহলে কি হতে পারে 2 হতে পারে অথবা কি হতে পারে 8 হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 বা কত 8। তাহলে আমি প্রথমে বলেছিলাম তাহলে বর্গমূল করলে কত হয় 28 হয়, 28 এর 8 হবে, কিন্তু এখানে আমরা তো বর্গমূল নির্ণয় করছি না, তাহলে এখানে আমরা সঠিকভাবে বলতে পারবো না 8 হবে না 2 হবে। ঠিক আছে, সেই জন্য এখানে আমরা কি লিখবো 2 বা 8। এরপর আমাদের কত রয়েছে 3600 কত 75, তাহলে এখানে এককের ঘরে কত রয়েছে 5। তাহলে এখানে দেখো আমাদের কোথায় 5 রয়েছে, তাহলে 5 5 25 5 রয়েছে, আর কোথাও কিন্তু 5 নেই। তাহলে এখানে আমাদের বর্গমূলের কত রয়েছে 5। তাহলে এখানে আমরা যে বর্গমূলের মানে সংখ্যাটা পাবো সেই সংখ্যার এককের ঘরে কত হবে 5 হবে। ঠিক আছে, তোমাদের উত্তরে কিন্তু অন্য দেওয়া রয়েছে। তাহলে এখানে 3675 আছে, অনেক বইয়ে তোমাদের 3700 কত 76 রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের তখন উত্তরটা পড়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 থাকলে তাহলে কি হবে, তাহলে 6 কোথায় আছে দেখো 4 4 কত 16, 16 6 আছে, আর দেখো 28 কত 64, 64 কত আছে দেখো, আচ্ছা 64 বলছি, তাহলে 6 আছে, তাহলে 4 4 16, 16 কত এককে করে 6 আছে, আর 6 6 36 কত রয়েছে 6 রয়েছে। তাহলে এখানে আমাদের কি হতে পারে 4 হতে পারে বা 6 হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো, যদি 3676 থাকে তাহলে এখানে আমাদের কত হতে পারে 4 হতে পারে অথবা কি হতে পারে 6 হতে পারে। এরপরের সংখ্যা কত দেওয়া রয়েছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,60,000 দেওয়া রয়েছে, আর এককের ঘরের অঙ্ক কত রয়েছে 0 রয়েছে। তাহলে 0 থাকলে আমাদের কি হবে, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক 0ই হবে, কারণ 0কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। তাহলে এখানে আমাদের কি হবে 0 হবে। এরপরের সংখ্যা কত 1225, তাহলে এখানে এককের ঘরে কত রয়েছে 5 রয়েছে, তাহলে 5 থাকলে কত হয় 5ই হয়, এখানে আমি বলেছি, তাহলে 5 থাকলে 5ই হবে। এরপরে কত রয়েছে দেখো 2401 রয়েছে, তাহলে শেষে কি 1, তাহলে 1 কোথা থেকে আসবে 1 একে 1 হয়, আর 9 লং 81, 81 কত হয় 1 হয় এককের ঘরে, তাহলে আমাদের 1 হবে অথবা 9 হবে। এখানে দেখো 1 আছে, এখানে দেখো 1 আছে, তাহলে কি হবে আমাদের 1 হতে পারে অথবা কি হতে পারে 9 হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 বা 9।
এরপরে দেখো পরের সংখ্যা কত, তাহলে 10,201 আছে, তাহলে এখানেও দেখো 1 আছে, তাহলে এখানে আমাদের কি হবে, 1 বা 9 হতে পারে। এরপরে দেখো তোমাদের বইয়ে কি বলেছে, সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তা লিখি। তাহলে আমরা যে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটি কত অঙ্কের হবে সেটা তোমাদের বলতে হবে। তাহলে এখানে আমাদের 784 রয়েছে, তাহলে 784 বর্গমূল করতে হলে আমাদের প্রথমে দুটি করে অঙ্ক নিয়ে জোড় করতে হবে। তাহলে এখানে একটি জোড় পাবো, এখানে একটি জোড়, মানে জোড় হবে না কিন্তু এখানে সিঙ্গেল থাকবে, তাহলে এখানে আমাদের এটাকেও জোড় হিসাবে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা এই 784 বর্গমূল করলে যে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার অঙ্কের সংখ্যা কত হবে, দুটি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, দুটি লিখবো। এরপরে দেখো 3675 আছে, এখানে কতগুলো জোড় আছে, দেখো একটি জোড় দুটি জোড়, তাহলে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবো তার অঙ্কের সংখ্যা কটি হবে, দুটি হবে, তাহলে এখানে দুটি লিখবো। এর পরের সংখ্যা দেখো, তাহলে এখানে আমরা যদি জোড় করি কি হবে, দেখো একটি জোড় দুটি জোড় তিনটি জোড়, তাহলে এখানে বর্গমূল করলে যে সংখ্যাটা পাবো তার অঙ্কের সংখ্যা কটি হবে, তিনটি হবে। এর পরের সংখ্যা দেখো, এটা 4 অঙ্কের সংখ্যা, তাহলে কটি জোড় হবে, দুটি জোড় হবে, তাহলে বর্গমূলটা যেটা হবে তার অঙ্ক সংখ্যা কটি হবে, দুটি হবে। তাহলে এটাও দেখো 4 অঙ্কের সংখ্যা, তাহলে এখানেও আমরা কি পাবো, দুটি জোড় পাবো, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের বর্গমূলের অঙ্ক সংখ্যা কটি হবে, দুটি হবে। আর এখানে কতগুলো জোড় পাবো, দেখো একটি দুটি, আর এখানে 1 আছে, তাহলে এখানে আমাদের তিনটি হবে। তাহলে এখানে আমরা বর্গমূল যে সংখ্যাটা পাবো তার অঙ্কের সংখ্যা কটি হবে, তিনটি হবে, ঠিক আছে। এরপরে 10-এর দাগের অঙ্ক দেখো, 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে এখানে তোমাদের 5000-এর নিকটতম দুটি কি নির্ণয় করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই 10-এর দাগের অঙ্কটি তোমাদের 1-এর দাগের অঙ্কেরই মতো। আমি একটু 1-এর দাগের অঙ্কটি দেখে দিচ্ছি, তোমরা অঙ্কটি কষে নিয়েছো, তবু আমি একবার এখানে দেখে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। তাহলে এখানে তোমাদের যদি বলা হতো 5000 বলেছিল 10 নম্বর অঙ্কে, তোমাদের যদি ওখানে বলা হতো হাজারের নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে কিভাবে করতে তোমরা। তাহলে এখানে দেখো আমরা হাজারের বর্গমূল করেছিলাম, তাহলে হাজারের বর্গমূল করতে আমাদের ভাগশেষ কত রয়েছিল বা বিয়োগফল কত রয়েছিল, 39 রয়েছিল। তাহলে এখানে হাজার সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে আমাদের বিয়োগফল কত 39 থেকে গিয়েছে। তাহলে এখানে আমরা হাজার থেকে যদি 39 বিয়োগ করি তাহলে কত হবে, 961 হবে। তাহলে 961 আমাদের কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখো 961 কি হাজারের থেকে কি ছোট। এরপরে আমরা যদি হাজারের থেকে বড় একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি তাহলে কি হবে, তাহলে এখানে দেখো 961 যদি হতো আমাদের, তাহলে বর্গমূল করতে হতো 31 হতো। তাহলে এখানে আমাদের 961 পরে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, তাহলে 31-এর পরবর্তী সংখ্যা কত, 32। তাহলে 32-এর বর্গ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, আমাদের পূর্ণবর্গ হবে। সেই জন্য এখানে আমরা কি লিখতে পারি, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে 32-এর স্কোয়ার সমান কত, 1024। তাহলে এখানে দেখো আমরা 961 একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম, আর 1024 একটা কি পূর্ণবর্গ সংখ্যা পেলাম। তাহলে 961টা কি হাজারের থেকে কি ছোট, আর আমাদের 1024টা কি হাজারের থেকে কি বড়। তাহলে একটি ছোট একটি কি বড় রয়েছে, মানে হাজারের তুলনায়। তাহলে এই দুটো কি হবে, আমাদের হাজারের কাছাকাছি কি হবে, দুটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর এখানে যদি আমরা হাজারের পরে যদি দুটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি তাহলে কিন্তু সেটা কাছাকাছি হবে না। তাহলে আমাদের একটা কি নির্ণয় করতে হবে, একটি হাজারের নিচে একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে, আর হাজারের উপরে আমাদের একটি কি নির্ণয় করতে হবে, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমাদের বইয়ে কত ছিল, 5000 ছিল। তাহলে 5000-এর আমরা কি করে নিব, তাহলে প্রথমে 10-এর দাগের অঙ্ক, তাহলে 5000-এর আমরা প্রথমে কি করে নেব, বর্গমূল নির্ণয় করে নেব। তাহলে 5000-এর বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা কি করব, এভাবে জোড় জোড় হিসাবে দাগ দেব। তাহলে এখানে আমরা প্রথমে কাকে ভাগ করব, 50-কে ভাগ করব। তাহলে 7 সাথে কত হয়, 49 হয়। তাহলে 7 সাথে কত, 49। তাহলে বিয়োগ করলে কত, 1। এবার আমরা দুটো শূন্য নামাবো, জোড় 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 নামাবো, তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য নামাবো। এবারে আমরা 100-কে ভাগ করবো, তাহলে কত দিয়ে, তাহলে এখানে 7 আছে, 7-এর দ্বিগুণ কত, 14। তাহলে এখানে আমরা 14 লিখবো। তাহলে এখানে দেখো 14 রয়েছে, এবার 100-কে কিভাবে ভাগ করবো, তাহলে 14-র পরে এখানে আমাদের এককের জায়গায় একটা কি অঙ্ক বসাতে হবে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে 141 হবে। তাহলে 141-কে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 141-কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 141 হবে। তাহলে এখানে আমাদের আছে কত, 100 রয়েছে। তাহলে এখানে আমরা কি ভাগ করতে পারবো, আমরা কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে এটা এভাবেই থাকবে। তাহলে এখানে দেখো আমরা উপর থেকে মানে কি শূন্য শূন্য নামিয়েছি, তাহলে এখানে আমরা আর ভাগ করতে পারছি না। তাহলে এখানে আমাদের ভাগ ফলে কি দিতে হবে, শূন্য দিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের বিয়োগফল কত রয়ে যাচ্ছে, 100 রয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 5000 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ কিন্তু সংখ্যা নয়। তার কারণ এখানে আমাদের বিয়োগফল কত, 100 রয়ে যাচ্ছে। এখানে আমাদের যদি বিয়োগফল যদি না থাকতো তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হতো।
তাহলে কখন আমাদের মানে বিয়োগফল থাকবে না 100? যদি এখানে 100 কি কম থাকতো, তাহলে কত সংখ্যা থাকতে হবে? তাহলে 5000 থেকে 100 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 4900। তাহলে 4900 থাকলে আমাদের এখানে কি হতো? আমাদের বিয়োগফল 100 থাকতো না, শূন্য হতো। তখন সেই সংখ্যাটা কি হতো? পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে 5000 বিয়োগ কত? 100 সমান কত হবে আমাদের? 4000 কত হবে? 900। তাহলে 4900 একটি কি হবে আমাদের? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4900 একটি কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4900 আমাদের একটি কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4900 পূর্ণবর্গ সংখ্যা, 4900 বর্গমূল করতে হবে, তাহলে আমাদের এখানে 70 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 4900 বর্গমূল কত হবে? 70। তাহলে এখানে দেখো 5000 এর থেকে ছোট একটা আমরা কি পেলাম? পূর্ণবর্গ সংখ্যা পেলাম। তাহলে 5000 এর পরবর্তী মানে এর থেকে কি বড় একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বড় পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত হবে? তাহলে 70 এর বর্গ কত? 4900, সেটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 70 এর পরবর্তী সংখ্যা কত? 71। তাহলে 71 এর যে বর্গ যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 70 এর পরবর্তী সংখ্যা কত? 71। তাহলে 71 এর বর্গ যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 71 এর বর্গ কত হবে? তাহলে আমরা 71 কে 71 দিয়ে কি করে নেব? গুণ করে নেব। গুণ করলে কত হবে? 1 একে 1, 1 7 7। এবারে 7 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 7 একে 7, 7 7 কত? 49। তাহলে 1 7 7 কত? 14, 4 হাতে থাকলো কত? 1, 9 আছে, তাহলে 1 যোগ করতে হবে 10, আর এখানে হাতে 1, তাহলে 4 আর 1 কত? 5। তাহলে কত হবে আমাদের? 5041। তাহলে এখানে দেখো আমরা দুটি পূর্ণবর্গ সংখ্যা পেলাম। 4900 একটি পূর্ণবর্গ সংখ্যা পেলাম, আর 5041 একটা আমরা কি পেলাম? পূর্ণবর্গ সংখ্যা পেলাম। যেটা কি একটা হচ্ছে কি 5000 এর থেকে ছোট, আর একটা কি 5000 এর থেকে বড়। তাহলে এই দুটো সংখ্যাই হবে কি আমাদের 5000 এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা বা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি উত্তরটি? তাহলে অতএব, তাহলে 5000 এর নিকটতম, তাহলে তোমাদের বইয়ে কি বলেছিল? দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দুটি লিখতে পারো। তাহলে দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে কত আছে আমাদের? 4900 আর ও কত? 5041, ঠিক আছে? এরপর 11 দাগের অঙ্ক, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কি হবে হিসাব করি। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং কি ভাগফল দেওয়া রয়েছে। তাহলে সংখ্যাগুলি কি কি হবে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা হবে? তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে এখানে আমাদের দুটি সংখ্যা হবে, সেই দুটি সংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো গুণফল কত দেওয়া রয়েছে? 1576 দেওয়া রয়েছে। তাহলে এখানে 1576 হবে না, এখানে কত হবে? 6 এর পরিবর্তে কত হবে? 5 হবে। 1500 কত হবে? 75 হবে। তাহলে এখানে অঙ্কটি তোমরা কিভাবে করবে? তাহলে তোমাদের বইয়ে কি বলেছে? তাহলে দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 1576 বলেছে, এখানে আমরা 1575 লিখবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত লিখবো? 1575 লিখবো। আর তোমাদের ভাগফল কত বলেছে? যে 9/7। তাহলে এখানে আমরা যদি প্রথম সংখ্যাটাকে বড় ধরি আর দ্বিতীয় সংখ্যাটাকে যদি ছোট ধরি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে প্রথম সংখ্যা বাই কি লিখতে পারি? তাহলে দ্বিতীয় সংখ্যা লিখতে পারি। দ্বিতীয় সংখ্যা সমান কত লিখবো? তাহলে 9/7 লিখবো। তাহলে এখানে এবং কথাটা লিখতে পারো। তাই এটাকে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা লিখতে পারি। তাহলে কি লিখবো এখানে? তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা, গুণিতক কি লিখবো? প্রথম সংখ্যা বাই কি দ্বিতীয় সংখ্যা লিখবো। তাহলে গুণিতক, তাহলে প্রথম সংখ্যা বাই কি লিখবো? দ্বিতীয় সংখ্যা। তাহলে সমান কি লিখতে পারি? তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত? 1500 কত? 75। তাহলে সমান কি লিখবো? 1575 গুণিতক কি লিখবো? তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা কত ছিল? 9/7 ছিল। তাহলে গুণিতক কি লিখবো? 9/7।
তাহলে এখানে দেখো আমরা মধ্যখানে সমান চিহ্ন দিয়েছি, তাহলে আমরা বাম দিকে কি দেবো, বা চিহ্ন দেবো। তাহলে এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি মানে দ্বিতীয় সংখ্যা যেটা লিখেছি কোথায়, এটা কি কোথায়, নিচে রয়েছে। আর এই দ্বিতীয় সংখ্যা কোথায় রয়েছে, উপরে রয়েছে। তাহলে এখানে আমরা উপর নিচে কি কাটাকাটি করতে পারি। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে দেখো উপরে প্রথম সংখ্যা, এখানে কি উপরে প্রথম সংখ্যা, তাহলে কি দুটি প্রথম সংখ্যা রয়েছে। তাহলে আমরা যেমন দুটি দুই থাকলে কি লিখি, দুইয়ের স্কয়ার লিখি। তাহলে এখানে আমাদের দুটি কি রয়েছে, প্রথম সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম সংখ্যার কি লিখতে পারি, আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রথম সংখ্যার কি লিখতে পারি, স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, সমান আমরা কি লিখবো, তাহলে এখানে দেখো 1500 কত রয়েছে, 75 রয়েছে। তাহলে 1500 কত, 75 গুণিত কত, 9/7। এটাকে আমরা কি কাটাকাটি করে নিতে পারি। তাহলে 7 একে কত 7, আর 15 রয়েছে। তাহলে 7 দুগুণে কত 14, 1 বাড়বে 17, 7 দুগুণে 14, 3 বাড়বে 35। তাহলে 7 5 কত 35, তাহলে 225। তাহলে কি লিখবো, 225 গুণিত কত লিখতে পারি, 9 লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা কি নির্ণয় করব, প্রথম সংখ্যা এবং কি দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি বর্গ আছে, তাহলে এই বর্গটাকে আমরা কি করব, বাম দিকে আছে, এটাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা বা লিখে তাহলে কি লিখবো, তাহলে প্রথম সংখ্যা সমান, তাহলে বর্গটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে মানে কি রুট চিহ্ন দেবো। তাহলে রুটের মধ্যে আমরা কি লিখবো, 225 গুণিত কি লিখবো, 9 লিখবো। তাহলে এখানে তো গুণ করলে আমরা একটা সংখ্যা পাবো, তাহলে সেই সংখ্যার কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে কি বড় হয়ে যাবে, সেই জন্য এখানে আমরা গুণ করে আর দেখাবো না, এইভাবেই কি করব, রাখবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব প্রথম সংখ্যা সমান, তাহলে এটা কি বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে দেখো 225 রয়েছে, তাহলে 225 যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয়, 15 হয়। অর্থাৎ কি 15 গুণিত কত, 15 লিখবো। তাহলে এখানে কি লিখবো, 15 গুণিত 15। আর গুণিতক দেখো এখানে যদি তোমরা 225 এর উৎপাদকে বিশ্লেষণ করে করো সেটাও হবে, তাহলে কি বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা সরাসরি এগুলো করে নিতে হবে। যদি 100 থাকে 10 10 100, 64 থাকলে 28 64, এভাবে আমরা লিখে নেব। তাহলে 225 আছে, তাহলে 15 গুণিত 15 কত হয়, 225 হয়। সেই জন্য আমরা সরাসরি এটা লিখে নিতে পারি। তাহলে 15 গুণিত 15, আর এখানে 9 আছে, তাহলে কি হবে, 3 গুণিত কত হবে, 3 হবে। তাহলে এখানে আমরা এবারে কি করব, এই রুট চিহ্নটা উঠাতে হলে আমাদের কি করতে হবে, এই দুটো 15 আছে, দুটো কি 3 আছে। তাহলে আমরা বাইরে কি নিয়ে আসবো, একটি 15 নিয়ে আসবো, একটি 3 নিয়ে আসবো। তাহলে 15 3 কত হবে, 45 হবে। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটি কত, 45 পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত, 1500 কত 75। তাহলে এখানে আমরা প্রথম সংখ্যাটা পেয়েছি কত, 45 পেয়েছি। তাহলে এখানে আমরা এই 1575 কে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় সংখ্যা পাবো। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান কত, 1575। তাহলে প্রথম সংখ্যা 45, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কি হবে, তাহলে 15 1575, এটা কি গুণ আকারে আছে প্রথম সংখ্যাটা। তাহলে এটা এখানে কি হবে, ডান দিকে নিয়ে এলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে আমরা সরাসরি কি লিখতে পারি, তাহলে এবং দ্বিতীয় সংখ্যা সমান কি লিখবো, তাহলে প্রথম সংখ্যা কত, আচ্ছা এখানে নিচে লিখছি। তাহলে প্রথম সংখ্যা কত, গুণফল কত ছিল 1575 বাই কত লিখবো, তাহলে 45 লিখবো। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করে নেব। তাহলে এখানে আমাদের এককের ঘরে কত 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটাকাটি হবে। তাহলে 5 লং 45, তাহলে 5 3 কত 15, তাহলে এখানে 7 আছে, তাহলে 5 একে 5, 2 বাড়বে 25, 5 5 25। তাহলে এখানে দেখো 5 আছে, আর এখানে দেখো 5 এখানে 9 আছে, যাবে না 5 দিয়ে। তাহলে 5 একে 6, 6 3 কত 9, 3 তিরিকে 9 হয়, এখানে 9 আছে, তাহলে 3 তিরিকে 9 হয়, 3 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 3 একে 3, তাহলে এখানে 1 আছে, ভাগ যাবে না, দুটো অঙ্ক ধরতে হবে, তাহলে শূন্য দেবো। তাহলে 15 হবে, 3 5 15, আর 3 তিরিকে 9। এখানে তাহলে দেখো 5 একে 6, 3 দিয়ে যাবে, তাহলে 3 একে 3, তাহলে 3 তিরিকে 9, 1 বাড়বে 15, তাহলে 3 5 কত 15, তাহলে কত হচ্ছে আমাদের 35 হচ্ছে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় সংখ্যা কত 35, আর প্রথম সংখ্যা কত 45। তাহলে আমাদের সংখ্যা দুটি কি হবে, 45 এবং কি হবে 35 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব সংখ্যা দুটি হলো 45 ও কত 35। ঠিক আছে, সংখ্যা দুটি কি হলো 45 ও 35। এরপর 12 দাগের অঙ্ক। তাহলে এখানে দেখো কি লেখা রয়েছে, 202, তারপরে দেখো একটা চিহ্ন দেওয়া রয়েছে এর। তাহলে আবার কি চিহ্নটা, এই চিহ্নটা এখানে লেখা রয়েছে। তাহলে চিহ্ন অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি। তাহলে এখানে এটা কত অঙ্কের সংখ্যা হবে, তাহলে এখানে আমাদের 4 অঙ্কের সংখ্যা হবে। এখানে একটা কি অঙ্ক হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যে যে কোনো একটা কি অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোন অঙ্কটি বসালে আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা তাহলে কি লিখবো, তাহলে 12 দাগের অঙ্ক। তাহলে আমাদের কি আছে, তাহলে 202, তাহলে এখানে আমাদের একটি স্টার চিহ্ন দেওয়া রয়েছে বা একটা কি চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি এখানে যদি কোনো একটা অঙ্ক থাকতো, যদি 2, 3, 4, 5, 6 যে কোনো একটা যদি অঙ্ক থাকতো, তখন আমরা কিভাবে বর্গমূল করতাম, তাহলে আমরা ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে আমরা এইভাবে জোড় করতাম। ধরো এখানে একটা অঙ্ক রয়েছে, তাহলে এখানে এই অঙ্কটা নিয়ে আমরা জোড় করবো, এখানে 0 আর 2 নিয়ে আমরা জোড় করবো। তাহলে এখানে আমরা প্রথমে কাকে ভাগ করবো, 20 কে ভাগ করবো। তাহলে 4 4 16, 5 5 কি 25 বেশি হয়ে যাবে। তাহলে 4 4 কত 16, তাহলে 16 লিখলাম। তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে কত 4। তাহলে এখানে আমরা উপর থেকে কি জোড়া নামাবো, তাহলে 2 নামাবো। আর এখানে আমাদের অঙ্কটা দেওয়া নেই, তাহলে এখানে আমরা সেই স্টার চিহ্ন দেবো। এবার আমরা এইটাকে ভাগ করবো কত দিয়ে, তাহলে 4 এর দ্বিগুণ কত 8, তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে এটা কত দিয়ে যাবে, তাহলে এখানে আমরা এই অঙ্কটা যদি বাদ দিই আর এখানে একটা অঙ্ক বসাবো সেটা বাদ দেবো, তাহলে এখানে 42 হবে, এখানে কি হবে 8 হবে। তাহলে 8 5 কত 40, 8 6 কত 48, বেশি হয়ে যাচ্ছে 48 42 এর তুলনায়। তাহলে কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। তাহলে এখানে আমরা 5 লিখবো। তাহলে এখানে 85 হচ্ছে, তাহলে 85 কে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে এখানে 4 এর পরে 5 লিখবো। তাহলে 5 5 কত 25, 25 এর 5 হাতে থাকলো 2, 5 আসতে 40, 40 2 কত 42। তাহলে এখানে দেখো আমাদের এই অঙ্কটি কত হবে, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে 6 বসাতাম কত হতো, 6 বসালে আমরা 6 দিয়ে গুণ করবো, তাহলে 86 হবে। তাহলে 6 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে 6 6 কত 36, 36 এর 6 হাতে থাকলো কত 3, আর 8 কত 48, 48 3 কত 51, 516। আর এখানে আছে দেখো 420, এখানে কত হচ্ছে 516। তাহলে 6 দিয়ে তো হবে না, তাহলে আমাদের 5 দিয়েই হবে। তাহলে 5 দিয়ে কত হয়েছে 425 হয়েছে। আর এই যে স্টার চিহ্নটা রয়েছে এখানে আমাদের কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 7 8 9 যে কোনো একটি সংখ্যা হবে, অর্থাৎ 21 22 23 24 25 26 27 28 29 যে একটি সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের কত 425 রয়েছে। তাহলে কখন এখানে আমাদের শূন্য হবে, মানে বিয়োগ করলে শূন্য হবে বিয়োগফল। তাহলে এখানে 5 থাকলে কি হবে, তবেই শূন্য হবে, তবে এই অঙ্কটি কি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানটা 6 লিখো, তাহলে কি হবে বিয়োগফল কত রয়ে যাবে 1 রয়ে যাবে। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এখানে 5 আছে, এখানে 5 থাকলে তাহলে কি হবে 425 হবে। তাহলে কি বিয়োগফল শূন্য, তখন এই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে এই স্টার, তাহলে স্টার চিহ্ন যুক্ত অঙ্কটি কত হবে 5 হবে। যদি অঙ্কটি যদি 5 হয় তবে সেই সংখ্যাটা কি হবে আমাদের পূর্ণবর্গ হবে এবং সংখ্যাটি কত হবে তাহলে 2025 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, তাহলে অতএব তাহলে আমাদের স্টার অঙ্কটি, তাহলে এখানে একটা কি সংখ্যা হবে, তাহলে স্টার অঙ্কটি 5 হলে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই স্টার যুক্ত অঙ্কটি কত হতে হবে 5 হতে হবে। তাহলে 5 হলে সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ হবে। আর যদি বলতো সংখ্যাটি কত, তখন আমাদের সংখ্যাটি কত হতো 2025 হতো। ঠিক আছে।